আগামী নির্বাচনে বেশিরভাগ মানুষের সমর্থন পাবে বিএনপি। রাজশাহীর সম্মেলনে তারেক রহমান শিগগিরই দেশে ফেরার আশাবাদ। দেশে মোট ভোটার 12,61,70,900। ইসির হালনাগাদ তালিকা প্রকাশ, সংশোধনের আবেদন 21 আগস্ট পর্যন্ত। নির্বাচন ঘিরে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা মালয়েশিয়া যাচ্ছেন কাল। কলকাতায় আওয়ামী লীগের অফিসের বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার, জানালেন প্রেস সচিব। সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু সরকারের নয়, সবার। মন্তব্য শ্রম উপদেষ্টার। চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত টেকসই হবে না, বললেন খসরু। বৈশ্বিক পরাশক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বড় ধাক্কা মোদির। প্রশ্নের মুখে নয়াদিল্লির অবস্থান, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। এবং সাউথ কোরিয়ার বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়েও হারালো বাংলার মেয়েরা। টিকে রইল অনূর্ধ্ব-20 এশিয়া কাপের মূল পর্বে খেলার আশা। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে থাকছে বিস্তারিত। বিএনপির উপর দেশের মানুষের আস্থা আছে, যার প্রতিফলন আগামী নির্বাচনে ঘটবে বলে আশা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এক কথা বলেন তিনি। পতিত সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশ গড়ে তুলবে বিএনপি। এ সময় দেশবাসীর সঙ্গে দ্রুতই সরাসরি দেখা হবে বলে জানান তিনি। কাজী শাহেদের প্রতিবেদন। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হলো রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন। রোববার সকালেই নগরীর পাঠানপাড়ায় সম্মেলনস্থলে জমায়েত হয় নেতাকর্মীরা। দুপুরে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বিকেলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনরোষে স্বৈরাচার পালিয়েছে, এখন মূল লক্ষ্য গণতন্ত্র সমুন্নত রাখা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। দেশের জনগণ বিএনপির উপরেই আস্থা রাখতে চাই বলে জানান তিনি। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। প্রতিত সরকার দেশের আইনশৃঙ্খলা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য খাত সহ সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই বিএনপি নির্বাচিত হলে চ্যালেঞ্জ নিয়ে দেশকে গড়ে তুলবে বলে জানান তারেক রহমান। স্বৈরাচার এই দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল তাদের নিজেদের স্বার্থে। আমরা সরকার জনগণের সমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে পরে আমাদেরকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ারও ঘোষণা দেন তিনি। আমরা দেখেছি কিভাবে ফারাক্কার কারণে আজ পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে, পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি সহ ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে চ্যালেঞ্জ মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইনশাআল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,900 জন। এর মধ্যে নতুন ভোটার 24,38,626 জন। সকালে দেশের সব নির্বাচন অফিসে ভোটার তালিকার হালনাগাদ সম্পূরক তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। কোনো ভুল ত্রুটি থাকলে ভোটাররা আপত্তি জানাতে পারবেন 21 আগস্ট পর্যন্ত। বিস্তারিত থাকছে শিউলি রায়ের রিপোর্টে। রোববার সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। জানান, এবার হালনাগাদে প্রায় 45 লাখ ভোটার অন্তর্ভুক্ত হয়েছে, আর 21,32,590 জন ভোটার মারা যাওয়া ও অন্যান্য কারণে বাদ পড়েছে। ফলে নতুন ভোটার যুক্ত হয়েছেন 24,38,626 জন।
সচিব আক্তার আহমেদ বলেন, ভোটাররা দাবি আপত্তি জানাতে পারবে আগামী 21 আগস্টের মধ্যে। এরপর 24 আগস্টের মধ্যে এসব আপত্তি নিষ্পত্তি করবে ইসি। এরই মধ্যে অন্যান্য কার্যক্রম শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 24,38,626 সাথে আমরা যে ভোটার আমাদের অ্যাজ অন টুডে যে ভোটার তালিকা আছে 12,37,32,74 সাথে যদি এই প্রাপ্ত ভোটারের সংখ্যা আমরা যোগ করি তাহলে আমাদের ভোটারের সংখ্যা যে দাঁড়াবে 12,61,70,900। 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার বিকেলে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড তৈরি এবং উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিও জানান জামায়াতের এই নেতা। সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, কুমিল্লা 11 আসন আগে যেমন ছিল তেমনই রাখার কথা জানিয়েছেন সিএসি-কে। আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা থাকলেও সিএসি আশাবাদী বলে জানান তিনি। জামাত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকে বলছিলাম যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে পারে, এপ্রিলে হতে পারে। পরে আমাদের আমির ডক্টর শফিকুর রহমান আরেকটা মিটিংয়ে বলেছিলেন যেটা রমজানের আগে হইলেই ভালো হয়। আমরা কখনোই ডিকটেট করতে চাইনি, কিন্তু আমরা আমাদের জাতির পক্ষ থেকে উত্তম যেটি প্রস্তাব সেটি দিতে চেয়েছি। জাতীয় নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে যা প্রয়োজন সবকিছুই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি বৈঠক শেষে এই কথা বলেন তিনি। প্রশ্নের জবাবে জানান, গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে কাজ চলছে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় 2 কারণ সামনে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, ইতিমধ্যে ঘটনাস্থলে আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হত্যাকারীদের চিহ্নিত করেছেন তারা। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। জুলাই আগস্টের লুট হওয়া 700-এর বেশি অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণার পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের অস্ত্র সরবরাহের পরিকল্পনাও জানান তিনি। আমাদের প্রায় 700 করে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমরা চার্জশিটটা যত দ্রুত দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসলে নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের সময় পুলিশকে বডি ক্যামেরা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। ক্যামেরার ঘটনাস্থল থেকেই অটো সিগন্যাল চলে আসবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সরাসরি চলে যাচ্ছি আমরা সেখানে। কোনোভাবেই আমাদের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি না হয়, কারণ ছাত্র সংগঠনেরই অনেক বড় অবদান আছে। সুতরাং আমরা চেষ্টা করব যে কোনোভাবেই যেন আমরা নিবর্তনমূলক ব্যবস্থায় ফেরত না যাই এবং আমরা যেন এই নির্বাচনটা শান্তিপূর্ণভাবে সবাইকে সাথে নিয়ে করতে পারি। ভালো থাকুন, আপনাদেরকে আমরা নির্দিষ্ট সময়ে আবার আপডেট জানাবো। আসসালামু আলাইকুম। 3 দিনের সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানান, শ্রম, প্রতিরক্ষা, জ্বালানি সহ বিভিন্ন খাতে 5টি সমঝোতা স্মারক সই করবে দুদেশ। দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ড ও কলকাতায় অফিস খোলার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলেও জানান প্রেস সচিব। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। 3 দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সফরের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। এ সফরে দুদেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি সহ 5টি বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে জানান তিনি। অভিবাসন ও বিনিয়োগ বিশেষ গুরুত্ব পাবে জানিয়ে প্রেস সচিব বলেন, এ সফরে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় যাবে। মালয়েশিয়ার সাথে আমাদের এবার খুব অনেক গভীর আলোচনা হবে। চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। এ সময় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করাই সরকারের বড় দায়িত্ব বলেও জানান তিনি। সবাই যেন খুবই উৎসবের সাথে ভোট দিতে পারেন তাদের পরিবার পরিজন নিয়ে, সেই জন্যই আমরা তাদের প্রত্যেকটা ইলেকশন সেন্টারের 47,000 প্রত্যেকটা যাতে আমরা সিকিউরিটি ইনশিওর করতে পারি, সেই জন্য এই বডি ক্যাম্প প্রকিউরমেন্ট করা হচ্ছে। কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বিষয়টি পর্যবেক্ষণ করছে সরকার। তারা বাইরে কি করছে আমাদের অবশ্যই আমরা মনিটরিং করছি। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। অল্প সময়ে করা সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার এমন মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাপিয়ে দেওয়া সংস্কার টেকসই হবে না। রোববার রাজধানীর একটি হোটেলে সিপিডির আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। এ সময় সরকারের পদক্ষেপে দেশের অর্থনীতি রক্ষা পেয়েছে বলে জানান সিপিডি নির্বাহী পরিচালক ফাবিদা খাতুন। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। আশা করি মনে রাখবেন। রোববার অন্তর্বর্তীকালীন সরকারের 365 দিন শীর্ষক সংলাপ আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এতে আইন শৃঙ্খলা, প্রশাসনিক স্থিতিশীলতা, অর্থনীতি পুনরুদ্ধার, শিক্ষা ও স্বাস্থ্য খাত পুনর্গঠন সহ নানা বিষয়ে কথা বলেন বক্তারা। ট্যাক্স বাড়াবেন, এটা বাড়াবেন, সেটা বাড়াবেন, নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। ম্যানমেড ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি। বিদ্যুতের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এই মুহূর্তে সিদ্ধান্ত না নিলে আমাদের কিন্তু সামনে আরো বিপদ আছে। পলিসিটা একটা লম্বা সময়ের জন্য থাকা উচিত এবং আগের থেকেই বলে দেওয়া উচিত। সিপিডি নির্বাহী পরিচালকের মতে, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপে দেশের ভঙ্গুর অর্থনীতি বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। বেশ কিছু খাতে সংস্কার উদ্যোগ নিয়েছে, যেমন ব্যাংক খাতের মধ্যে অন্যতম উদ্যোগ, এবং এর ফলে আমরা দেখেছি রেমিটেন্স কিংবা রপ্তানি ইত্যাদিতে আয় বৃদ্ধি হয়েছে, বৈদেশিক মুদ্রা রিজার্ভ একটা ভালো অবস্থায় গেছে এবং এটার পতন ঠেকানো গেছে, এবং একটা বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় থেকে অর্থনীতিকে রক্ষা করা গেছে। তবে দেশে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরলেও রাজনীতিতে আসেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অস্থিরতা কাটেনি জানিয়ে তিনি বলেন, এমন অবস্থায় বড় বিনিয়োগের আশা সমীচীন নয়। আমার স্টেবিলিটি আর আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া চাপিয়ে দেয়া সংস্কার টেকসই হবে না বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসায়ীরা স্বচ্ছতার সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। ট্রেড বডিকে আমরা দেব, আপনারা সেলফ রেগুলেট করবেন, ট্রান্সপারেন্টলি করবেন, উইথ ক্যাপাসিটি বিল্ডিং করেন, উইল গিভ ইট টু ইউ। অল্প সময়ে সংস্কার ব্যর্থ হলে তার দায় শুধু অন্তর্বর্তী সরকারের নয়, সবার বলে মন্তব্য করেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। আমরা চেষ্টা করেছি ভাই, যদি ফেলিওর হয়ে থাকে তাহলে আমার একার ফেলিওর না, আপনাদেরও ফেলিওর আছে। মত প্রকাশের স্বাধীনতা সহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। শুধু রাষ্ট্র কাঠামোর সংস্কার করে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার মতে, মানবিক রাষ্ট্র গড়তে প্রয়োজন রাষ্ট্র পরিচালনাকারীদের মানসিকতার পরিবর্তন। রোববার বিকেলে গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে আহত ও দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, শুধু গণ অভ্যুত্থানে নয়, বরং গেল 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাই জাতীয় বীর। পতিত ফ্যাসিস্টদের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ।
রাষ্ট্র কাঠামোর সংস্কারের মধ্য দিয়ে কাঙ্ক্ষিত মানবিক রাষ্ট্র ব্যবস্থা আসলে অর্জিত হয় না, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাটা যারা পরিচালনা করবে তাদের মানসিক সংস্কার হওয়া দরকার, জনগণের মানসিক সংস্কার হওয়া দরকার। সরকার আমাদের জন্য কি করবে তা নয়, জনগণ দেশের জন্য কি করবে সেটাও ভাবতে হবে। স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফেসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠন ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, বৈঠকের বিষয়ে কি বললেন উপাচার্য আর ছাত্র নেতারা কি জানালেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আমরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রয়েছি এবং আজকে দুপুর ৩টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং উপাচার্য তাদের একটি বৈঠক শুরু হয়েছে এবং এই বৈঠকটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে বৈঠকের শুরুতেই আসলে ৩টি রাজনৈতিক ছাত্র সংগঠন তারা বৈঠকটি বয়কট করেছে। তারা বলেছে যে শিবির যেহেতু আসলে জামাত ইসলামীর একটি ছাত্র সংগঠন এবং জামাত ইসলামী যেহেতু যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল, এই একটি কথা তারা জানিয়ে ভিসিকে তারা কিন্তু বৈঠকটি ওয়াকআউট করেছিল। এবং তারপরে দেখেছি আমরা আরও 3টি সংগঠন তারা বাম দল হিসেবে যারা পরিচিত, তা বাম সংগঠনগুলো কিন্তু এই বৈঠক আসলে তারা ওয়াকআউট করেছে। এখন পর্যন্ত 6টি সংগঠন এই বৈঠকটি ওয়াকআউট করেছে। তবে কিছুক্ষণ আগে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সভাপতি ছিলেন তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন এবং তিনি জানিয়েছে যে সব আসলে ট্যাগিং দিয়ে যে রাজনীতি বন্ধ করার যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা চান না, তারা কিন্তু সহ অবস্থান চান রাজনীতিকে এবং ক্যাম্পাসে রাজনীতি করার যে অধিকার সবার রয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। তবে আসলে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসতে আরও সময় লাগবে। এখন পর্যন্ত কিন্তু রাজনীতি আসলে নিষিদ্ধই রয়েছে। কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি উপাচার্য তিনিও কিন্তু কথা বলেছেন সংবাদ মাধ্যমে। তিনি বলছেন আজকে আসলে সব রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে আসলে একটি আলোচনা হচ্ছে, বৈঠক হচ্ছে, তবে সিদ্ধান্তের বিষয়টি কিন্তু আজকেই আসবে এমনটি কিন্তু না, এমন বলেছেন তিনি। আর এটি কিন্তু আরও আসলে চলমান থাকবে যে বৈঠকের যে প্রক্রিয়া, এবং তারা আসলে শিক্ষার্থীদের কাছে জানতে চান যে আসলে যেই সমস্যাটি সৃষ্টি হয়েছে গত শুক্রবার রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলের যে রাজনীতি সেটি নিষিদ্ধ করার জন্য কিন্তু বিভিন্ন হলে কিন্তু শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে, মিছিল করেছে, যার প্রেক্ষিতে আসলে কিন্তু এই আজকের যে বৈঠক সের প্রেক্ষিতে কিন্তু করা হচ্ছে। তো সুতরাং বৈঠকটি যেহেতু এখনো চলছে এবং আমরা অপেক্ষা করছি যে আজকে সর্বশেষ আসলে কি কোন পর্যায়ে আসলে সিদ্ধান্ত আসে। এখন পর্যন্ত কিন্তু ছাত্র দলের নেতৃবৃন্দ তারা এখনো অবস্থান করছেন ভেতরে মিটিংয়ে, তারা বাদে মোটামুটি বেশিরভাগ রাজনৈতিক দলে কিন্তু সংবাদ মাধ্যমে তাদের কত কথা জানিয়েছে। তো আমরা আসলে এখন অপেক্ষায় রয়েছি ছাত্র দল বৈঠকে তাদের যে কি মতামত দিয়েছে সেটি আসলে জানার জন্য। তো ন্যান্সি, আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি নিয়ে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, আপনাকে ধন্যবাদ। শুধু কক্সবাজারের ঘটনা নয়, প্রতিনিয়ত এসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। রোববার বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না বলে নানাভাবে চক্রান্ত চলছে। তরুণ নেতৃত্ব না থাকলে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হবে। আগামী 12ই আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে বলেও জানান তরিকুল ইসলাম। বাংলাদেশের মধ্যে আমরা গতানুগতিক যে রাজনীতি, সেই রাজনীতির আমরা পরিবর্তন ঘটাতে চাই। আমরা যখনই সিস্টেম ভাঙার কথা বলেছি, আমাদের এই সিস্টেম এর সাথে স্বার্থ সংশ্লিষ্ট যারা রয়েছে তারা সকলে তরুণদেরকে পিছিয়ে দেওয়ার জন্য, তরুণরা যেন রাজনীতি থেকে যেন তারা বিমুখ হয়ে যায় সেজন্য কিন্তু তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছে এবং বর্তমানেও তারা সক্রিয়। সড়ক পরিবহন উপদেষ্টার আশ্বাসে 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে মালিক শ্রমিক পক্ষ। রোববার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় তারা। সড়ক আইন পরিবর্তন ও গাড়ি আমদানিতে পরিবহন মালিকদের দাবি বিবেচনার আশ্বাস দেন উপদেষ্টা ফাউজুল কবির খান। বলেন, ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে বেশি পুরনো গাড়ি আগে বন্ধ করা হবে। হাসান আল মাহমুদের রিপোর্ট। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর করা সহ 8 দফা দাবিতে আগামী 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা।
এরই প্রেক্ষিতে রোববার রাজধানীর বিদ্যুৎ ভবনে মালিক শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। যোগ দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, এনবিআর ও পুলিশ কমিশনারগণ। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় মালিক শ্রমিক প্রতিনিধিরা। সরকারকে আমরা বোঝাতে পেরেছি যুক্তিসম্মত আইন আমরা ধর্মঘটটা করে কিন্তু নিজের কর্তৃত্ব এবং কৃতিত্ব দেখানো না। দেশটা আমাদের, দেশটা আপনাদের, দেশের সবাই। আমরা সে কারণে আমরা সরকারের এই উদ্যোগে আমরা একমত হয়ে আহত ধর্মঘট আগামী 12 তারিখ থেকে মালিক শ্রমিকরা মিলে সর্বসম্মত সিদ্ধান্তে সভাপতিকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। তার গৃহীত সিদ্ধান্তের সাথে একমত করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা। পরে উপদেষ্টা বলেন, গাড়ি আমদানিতে একটি বিশেষ দেশের ওপর নির্ভরতা কমাতে অন্য দেশ থেকে আমদানির সুযোগ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে অযথা হয়রানি বন্ধ, সড়ক পরিবহন আইনের সংস্কারের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার। কোনো একটা নির্দিষ্ট দেশের ওপর যাতে আমাদের গণযোগাযোগ ব্যবস্থা নির্ভরশীল যাতে না হয়, তো এই জন্য অন্যান্য সোর্স থেকে যাতে গাড়ি আসতে পারে, তো সেই জন্য ওনারা আমদানি নীতিতে কিছু পরিবর্তন চাচ্ছেন। ওনাদের জন্য একটা হাসপাতাল যেখানে কি বলে শ্রমিক মালিকদের একটা অগ্রাধিকার থাকবে, সেটাও আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সচিব আছেন, ওনারা আমরা এটা দেখব। শ্রমিক কল্যাণ তহবিল, তো সেটাও আমরা কেন কার্যকর হয় না এটা এবং কিভাবে কার্য করা যায় সেটা আমরা দেখব। তবে ফিটনেসবিহীন গাড়ির ক্ষেত্রে সবচেয়ে পুরনোগুলো আগে জব্দ করা হবে বলে জানান উপদেষ্টা। 60 দিনের মধ্যে আমরা একটা খসড়া। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযুক্তের তালিকায় আছেন প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রায় সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে ডিপিডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে নিম্নমানের যন্ত্রপাতি সরবরাহ সহ নানা দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। ফজলে আদিত্যের রিপোর্ট। পরিবেশের ভারসাম্যের মোট ভূখণ্ডের 25% বনভূমি দরকার হয়। এই লক্ষ্য সামনে রেখে 2018 সালে টেকসই বন ও জীবিকা শীর্ষক সুফল প্রকল্প নেয় বন অধিদপ্তর। 1,500 কোটি টাকার এই প্রকল্পটি বন মন্ত্রণালয়ের সবচেয়ে বড় উদ্যোগ হলেও দুদকের অভিযোগ মাঠ পর্যায়ে এর প্রায় সর্বত্রই হয়েছে দুর্নীতি। গেল ফেব্রুয়ারিতে দুদকের অভিযানে মেলে কাগজ কলমে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের প্রমাণ। এতে প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক গোবিন্দ রয় সহ কয়েকজনের নাম আসে। সুফল প্রকল্প, যেটা প্রকল্পের দুর্নীতির অভিযোগ আসার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন গত 26 ফেব্রুয়ারি একটা অভিযান পরিচালনা করে। অভিযানের প্রেক্ষিতে অভিযানের যে তথ্য উপাত্ত পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুদক তারা প্রতিবেদন সাবমিট করলে দুদক এই বিষয়ে অনুসন্ধান করছে। এদিকে নিজের প্রতিষ্ঠানের তৈরি নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ডিপিডিসিতে সরবরাহ, পদোন্নতিতে অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু হয়েছে। ডিপিডিসির একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, উনি নিজে কোম্পানি করে তার প্রোডাক্ট বিভিন্ন গ্রাহকের কাছে বিক্রিতে উৎসাহিত করতেন, প্রলুব্ধ করতেন, আর ক্ষমতার অপব্যবহারের তার বিরুদ্ধে অভিযোগ আছে। সেই অভিযোগের অনুসন্ধান চলছে। এদিন ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ বর্তমান ও সাবেক 16 কর্মকর্তাকে আগামী 12 ও 13 আগস্ট তলব করেছে দুদক। ব্যক্তিগত শুনানির জন্য ডাকা হয়। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। টঙ্গীদের টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র্যাব। 3 আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে, পূর্ব বিরোধের জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলি মিয়াকে। খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ার চেষ্টাও করে তারা। অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রাখা হয় মরদেহ। শাহাদাত ইশাদের রিপোর্ট। শুক্রবার টঙ্গীর স্টেশন রোডের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগ ঘিরে তৈরি হয় রহস্য। কি আছে তার ভেতরে তা নিয়ে শুরু হয় চাঞ্চল্য। ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা বাহিনী। মাথাবিহীন লাশের টুকরো কার সে তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা। উদ্ধার হয় মাথা, গ্রেফতার করা হয় আপেল, সাদেক ও বাপ্পি নামে সন্দেহভাজন 3 জনকে।
র্যাব বলছে নিহত ব্যক্তির নাম অলি মিয়া, বাড়ি নরসিংদীতে। আসামিরা তার পূর্ব পরিচিত, টঙ্গীতে বসবাস করত তারা। রোববার দুপুরে উত্তরা র্যাব 1-এর কার্যালয়ে ব্রিফিংয়ে হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানান র্যাব। জানানো হয় গ্রেফতার আপেলের বাসায় 6 আগস্ট খুন করা হয় অলি মিয়াকে। নিজের স্ত্রীকে কটূক্তি করায় কাল হলো অলি মিয়ার। লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো করে ট্রাভেল ব্যাগে করে টঙ্গী স্টেশন রোডে ফেলে যায় আসামিরা। এখানে আপনার স্ত্রীকে কটূক্তি করার একটা বিষয় ছিল, প্লাস রনির আগে থেকে একটা আক্রোশ ছিল। 2-3 বছর আগে তাকে আপেল এই রনির লোকজন মিলে মারধর করে, সেটার একটা আক্রোশ ছিল। প্লাস এরপরে যেটা রিসেন্টলি যোগ হয় সেটা হচ্ছে যে যখন আপেল মাহমুদ সাদিকের ভাগনাকে খুনের জন্য নাকি ও জানতে পারে যে এ কাজ করতেছে। র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার রেল চাপা দেওয়ারও চেষ্টা করে তারা। ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা করা হয় এবং তারা এই কাজটাকে আরো গোপনীয় করার জন্যই বেসিক্যালি রেল লাইনে নিয়ে যায়, যাতে কোনো চিহ্ন বা না থাকে, কোনো ক্লু না থাকে। রেল লাইনের নিচে গেল, ট্রেন আসলো, ধাক্কা দিয়ে রেল লাইনের নিচে ফেলাই দিল। এই ধরনের তাদের একটা মোটিভ ছিল, বা সেটা চরিতার্থ করতে পারে নাই। এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল, বা ট্রেন আসে নাই। তো ট্রেন না আসে তো তারা বাসায় নিয়ে আসে। সো এরপরে দেখা যাচ্ছে রনি যদি বাই চান্স আবার এখান থেকে চলে যায়, তখন তাদের এই মোটিভটা তারা চরিতার্থ করতে পারবে না। সো ওই অ্যাসপেক্টে তারা পরে বাসায় বসে এই হত্যাটা করা হয়। নিহত অলি মিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।